এখন এই তিনটি অনুগল্পের আলোচনার জন্য আমি ডাকছি অরিজিৎ মান্নাকে মঞ্চে আসার জন্য। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? তিনটে গল্প আমরা শুনলাম। তিনটি গল্প শোনার পরে আমার আলোচনা রয়েছে, সেই অনুযায়ী সঞ্চালিকা আমাকে ডাকলেন। তো তিনটি গল্প ক্ষেত্রে আমি যে মিলটা পেয়েছি, তিনটি গল্পতেই কোথাও অস্ত্রর ব্যবহারটা রয়েছে। হ্যাঁ, কোথাও কমন এটা হয়ে গেছে, এটা নিছক কাকতালীয় হতে পারে। আমি এক একটি গল্প ধরে ধরে আলোচনা করছি। প্রথমে আজমিরা খাতুন যে গল্পটি করেছেন, পাঠ করলেন, যুদ্ধাস্ত্র। সেখানে আমরা দেখি যে ইন্দ্রনীল যে ওই গল্পের মানে প্রধান চরিত্র, সেই ইতিহাসের শিক্ষক বা অধ্যাপক। তো এখানে এই গল্পটিতে তিনি একেবারে আমাদের এই মুহূর্তের শিক্ষা ব্যবস্থার যে বাস্তব চিত্র সেটা তুলে ধরেছেন। শিক্ষা ব্যবস্থার যে অবনমন ক্রমশ ঘটছে, সেই অবনমনের চিত্র তিনি কিন্তু এই গল্পতে তুলে ধরেছেন। সেখানে দেখা যাচ্ছে যে নকুলদা বলে সম্ভবত একটি চরিত্র, যে ওই যে কলেজ বা স্কুলের তিনি মানে সামান্য কাজ দেখাশোনা করেন। তার পড়াশোনা খুব বেশি নেই আমরা যেটা জানতে পারলাম, কিন্তু শিক্ষার প্রতি তার একটা শ্রদ্ধা রয়েছে আমরা দেখতে পাই। কিন্তু তিনি বিস্মিত হয়েছেন এটা দেখে যে এই মুহূর্তে যারা পড়াশোনার সুযোগ পাচ্ছে বা যারা তথাকথিতভাবে পাশ করে এগিয়ে যাচ্ছে, সেমিস্টার পাস করছে, এই কথাও তিনি ব্যবহার করেছেন, সেই সেমিস্টার পাস করছে বা নতুন ক্লাসে উত্তীর্ণ হচ্ছেন, তারা কি করছে? তারা নকল করে পাস করছে। আবার সেই নকলের জন্য তারা প্রযুক্তিকে হাতিয়ার করেছে। মাইক্রো জেরক্সের কথা এসেছে এবং তিনি জানতেন যে আগে নকল কিভাবে হতো, যে এই দেওয়ালে বা টেবিলের উপর বা হাতে লিখে নকল হতো, কিন্তু এখন তিনি দেখছেন যে মাইক্রো জেরক্সের মাধ্যমে নকল হচ্ছে এবং সেই নকলের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা পাস করছে। এবং এখানে আমরা দেখতে পাই যে ছাত্রছাত্রীরা একেবারে বেপরোয়া, তাদেরকে নকল করতে না দিলে তারা একটা একটা ভয়ঙ্কর কাণ্ড বাঁধিয়ে ফেলে। শিক্ষকরাও তাদের কাছে যেন ভয়ের মধ্য দিয়ে থাকে। এবং শেষে দেখা গেছে যে তিনি মহাভারতের প্রসঙ্গে এনেছেন, মহাভারতে অস্ত্র, এবং গল্পকার বলেছেন যে মহাভারতের যুদ্ধর শেষে যে অস্ত্রগুলো কি পড়েছিল তারা কেউ কি কুড়িয়ে নিয়ে গেছে বা নিয়ে গেছে, এইভাবেই তিনি গল্পটা শেষ করেছেন। এখানে যেটা আমার মনে হয়েছে যে গল্পকার যেটা বলতে চেয়েছেন যে যে অস্ত্র অর্থাৎ যে জ্ঞান, যেটার মধ্য দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থাটা বা শিক্ষা গ্রহণ করি, আমাদের মনের অন্ধকার দূর করি, সেই অস্ত্রই কিভাবে পড়ে আছে এবং সেটা জ্বালানি করার জন্য নিয়ে যেতে হচ্ছে নকুলদাকে। এইভাবে শিক্ষার যে একেবারে অবনমন ঘটছে এবং শিক্ষা ব্যবস্থা কিভাবে দিনের পর দিন অন্ধকারের দিকে চলে যাচ্ছে, সেই বাস্তব চিত্র কিন্তু গল্পকার এই গল্পে তুলে ধরেছেন বলে আমার মনে হয়েছে। দ্বিতীয় গল্প দীপক বিশ্বাস লিখেছেন, ঘাতক গল্পের নাম। এই গল্পটি একটু আলাদা ধরনের। আমরা চিত্রকল্প পেলাম একটা প্রায় মরুভূমির মতো একটা অঞ্চলের, আমরা বালিয়াড়ির উপর দিয়ে হেঁটে যাওয়া কিছু সন্ন্যাসী, তারা একটা বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের, তারা কিছু মানুষকে হত্যা করে তার যে মাংস বা ইত্যাদি কলিজা থেকে রক্ত পান করার কথা এসেছে। এবং সেই কাজটা করতে গিয়ে তাদের যে অস্ত্রের প্রয়োজন বা অস্ত্রর কথা বলেছেন সেগুলো কিন্তু মানে ধর্ম সম্পৃক্ত, ধর্মকে তারা সামনে রেখে। আমরা দেখেছি দুবার গল্পকার স্লোগান দিয়েছেন, একটি বিশেষ সম্প্রদায়ের স্লোগান বা বিশেষ ধর্মের স্লোগান দিয়েছেন, যার মধ্য দিয়ে ধর্মকে সামনে রেখে মানুষকে হত্যা করা হচ্ছে এবং সেই মানুষেরই রক্ত মানুষ পান করছে। আমার মনে হয় এটাও একটা প্রতীকী গল্প, যে এই মুহূর্তে যেভাবে ধর্মকে সামনে রেখে মানুষকে বা মানুষের বলিদান ঘটানো হচ্ছে বা মানুষকে শোষণ করা হচ্ছে, তারই একটা চিত্র তিনি এই গল্পের মধ্য দিয়ে তুলে ধরেছেন বলে আমার মনে হয়েছে। তৃতীয় গল্প লিখেছেন চম্পা রায়। এই গল্পটির নাম অস্ত্র।
এই গল্পটি এই যতগুলি গল্প আমি শুনলাম এই মুহূর্তে, এখানে অনেকগুলো বিষয় এনেছেন তিনি। প্রথমেই বলি যে তিনি যে মানে প্রেক্ষাপটে গল্পটা শুরু করেছেন একজন কৃষকের আত্মকথনের মধ্য দিয়ে, এবং পরে আমরা জানতে পারলাম যে সেই কৃষক আসলে ঘুমিয়ে, এখানে দুটো দিক রয়েছে, দুটো জায়গা রয়েছে গল্পের ক্ষেত্রে, আমি দুটো স্তর রয়েছে আমি বলতে চাই। একটি হচ্ছে যখন সে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল এবং তারপরে ফোন কল আসে তার, এবং সে বাস্তব জগতে ফিরে আসে, তখন দেখে যে তার ফসল নষ্ট হয়ে গিয়েছে, সেই ফসল নিম্নচাপের জন্য নষ্ট হয়ে গেছে এবং সেই ফসল তুলে নিতে হবে, এই রকম সেজন্য তার জন্য সে প্রস্তুত হচ্ছে। এখানে আমার যে বিষয়গুলো ভালো লেগেছে সেটা হচ্ছে গ্রামের যে চিত্রকল্প এবং ধান কাটার কথা, ধান ক্ষেতটাকে দেখে তার মনে হয়েছে সেটাই তার সাম্রাজ্য বা সে সেখানের রাজা, হ্যাঁ, বা মালিক। এবং এখানে তিনি বলেছেন যে গামছার মুকুটের প্রসঙ্গ এনেছেন। গামছার মুকুট, এই কথাটা আমার কিন্তু খুব চমৎকার লেগেছে উপমা হিসেবে। এবং তিনি বলেছেন যে তার কাস্তেই হচ্ছে তার অস্ত্র, এবং তার যে দুটো হাত সেটাই তার অস্ত্র। এখানেও আমরা দেখতে পাই যে কৃষক এখনো পর্যন্ত যে তার নিজের প্রতি আস্থা রেখেছে। এখানে যন্ত্র সভ্যতার কথাও এসেছে, মশলা মাখানো বা ইত্যাদি, বা কীভাবে সহজে কেটে নেওয়া যাবে, তারপরেও একজন কৃষক তার নিজের উপর আস্থা রাখছে বা সে নিজেকে রাজার মতো মনে করছে। এটাই আমাদেরকে বিস্মিত করে যে এই মুহূর্তে আমরা যে কৃষকের প্রতি বিশ্বাস হারাইনি, বা কৃষকও যে কৃষির প্রতি বিশ্বাস হারায়নি, সেটা দেখে তার গল্প থেকে আমরা এটা জানতে পারি। তো তার সেই অস্ত্র যে নিজের হাতই তার শ্রেষ্ঠ অস্ত্র, অর্থাৎ নিজের প্রতি নির্ভরশীল হওয়া, কৃষকের আত্মনির্ভরশীল হওয়া, সেই কথাই তিনি তার গল্পের মধ্য দিয়ে বলার চেষ্টা করেছেন। ধন্যবাদ। আলোচক অরিজিৎ মান্নাকে অনেক ধন্যবাদ। খুঁটিয়ে বিশ্লেষণ করেছেন তিনি তিনটি গল্পেরই। আমরা এবার এই